নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনাদের কাছে নতুন বাংলায় ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে বিষয়ে বলেছিলাম যে প্রতারণার নতুন নতুন কৌশল এ রাজ্য সরকার তৈরি করবে। গতকাল ঠিক তাই হলো। রাকেশ দ্বিবেদী তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। অভিষেক মনু সিংভি ভার্চুয়ালি উপস্থিত থাকলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো যে কীভাবে কাকে কাকে কত টাকা দেওয়া হবে তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটির জন্য 2 মাস সময় লাগবে। এতদিন বলা হচ্ছিল আমাদের টাকা ধার করতে হবে বাজার থেকে। এবার বুঝেছেন যে সেটা পাল্লায় খুব ভারী করা যাবে না, ফলত এক কমিটি করে 2 মাস কোনোভাবে পুজোর মাসটা ক্রস করে, এই পুজো এলে বলবো পুজোর মাসে বড্ড খরচ স্যার, আমাদের আর 3টে মাস এক্সটেন্ড করা। মমতা পালাতে চাইছেন প্র্যাকটিক্যালি, আর পালানোর কোনো স্কোপ আছে বলে বিশ্বাস করি না। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, ডিএ মামলার শেষ পর্যন্ত শুনানিটা হবে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে। গতকাল সেরকমই ঘটনা ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা শুনেছেন, আমি নতুন করে সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আর সেই কোর্টে সরাসরি রাকেশ দ্বিবেদী উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট, তাকে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল এবং অভিষেক মনু সিংভি ভার্চুয়ালি ছিলেন। এবং সেখানে বলার চেষ্টা করা হলো যে হাইকোর্ট বা স্যাট তো কেউ বলে দেয়নি কত টাকা কাকে কাকে কোথায় কোথায় দিতে হবে, অর্থাৎ 25% হিসেবটা রাজ্য সরকার জানে না। এটা স্যাটের জানার কথা, হাইকোর্টের জানার কথা। বাঁদরামো, ইথ্রমো, শয়তানি কোনো শব্দই বোধহয় এই নবান্নের 14 তলার জন্য বরাদ্দ করলে সেটা কম বলা হয়। আপনারা বুঝতেই পারছেন এই শয়তানির বিলম্বিত করা মেন্টালি যদি কেউ ক্রিমিনাল মাইন্ড সেট আপ হয়, রাজ্য সরকার এই তৃণমূল দলটা তাই। ফলত ডিএ মামলা নিয়ে ছকটা সুপ্রিম কোর্টে করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যাঘাত ঘটল। জাস্টিস সঞ্জয় কারোলা পরিষ্কার বলে দিল আজই শুনবো, অর্থাৎ মঙ্গলবার শুনবো। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যখন এই প্রতিবেদন শুনছেন তখন হয়তো শুনানি হয়েছে। গতকাল যা হয়েছে আপনারা অনেকে দেখেছেন, আমি খুব ব্যাখ্যায় যাব না। আমি ভাস্করবাবুর সঙ্গে সরাসরি ভাস্করবাবুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম গতকাল। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলেছি এবং আরও একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমি যতটুকু সামারি পেয়েছি সেটা আমার কাছে কোনো একটা জায়গায় মনে হচ্ছে, কোনো একটা জায়গায় আশায় বুক বাঁধা যেতে পারে। অন্তত রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন বা অবসরপ্রাপ্ত অসংখ্য কর্মচারী যারা রয়েছেন, তাদের কোনো একটা জায়গায় আশা তৈরি হয়েছে। জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু দীনেশ মহেশ্বরী কিংবা এর আগে যারা জাস্টিস ঋষিকেশ রায়, সেই স্টাইলে কিন্তু এই মামলাটা দেখছেন না বলে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে। অর্থাৎ 3 মাস 4 মাস 6 মাস পরে ডেট, তারিখ পে তারিখ, জাস্টিস চন্দ্রচূড়ের আমলে যা হয়েছে 15 বার বিলম্বিত করা হয়েছে 2022 সালে নভেম্বরের পর থেকে। প্রায় 30 মাস বিলম্বিত করে অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দীর্ঘশ্বাস বাড়িয়েছে এই রাজ্য সরকার। এবং সুপ্রিম কোর্ট সেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। মহামান্য বিচারপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি জাস্টিস দীনেশ মহেশ্বরী কিংবা আমি যদি নামটা ভুল না বলি, জাস্টিস ঋষিকেশ রায়, আমরা বিচার পাইনি, রাজ্য সরকারি কর্মচারী তাদের কাছ থেকে বিচার পাইনি, উল্টে দীর্ঘশ্বাস বেড়েছে তাদের অবস্থানে, তাদের রায়। 3 মাস 4 মাস 6 মাস এই সিংভিরা যে খেলাটা খেলেছেন সেই খেলার প্রেক্ষিতে আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা লেটেস্ট ডেভেলপমেন্ট ছোট্ট করে আপনাদের অবহিত করব। আমি গতকাল প্র্যাকটিক্যালি ডিএ মামলা যখন শুনানি হচ্ছে তখন আমার গোসাবা থানা পুলিশের ভার্চুয়াল শুনানি ছিল। আমার ইচ্ছে ছিল লাইভ স্ট্রিমিংটা প্রথমে শোনার, সেই সময় নিজে ব্যস্ত ছিলাম বলে পুরোটা শুনতে পারিনি, পরবর্তীকালে কিছুটা শুনেছি। এবং তারপর ক্রমাগত আইনজীবী এবং যারা মামলা লড়ছেন, যারা দিল্লিতে গেছেন, আমি তাদের সঙ্গে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে পারিনি। লেটেস্ট আমার যেটা ডেভেলপমেন্ট মনে হয়েছে যে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে এটা আবার 1 সপ্তাহ ডিলে করার টেকনিকে গিয়েছেন রাকেশ দ্বিবেদীরা। উনি রাজি হননি, বলুন মহামান্য বিচারপতিদের কাছে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আমি কলকাতা থেকে এসছি, এটা এতটা বিলম্ব করলে তো অসুবিধেই হবে, তো ফলেও তো স্বাভাবিকভাবে বলছেন আমি কালকেই শুনবো। প্রথমে বলেছেন যে মহামান্য বিচারপতিরা বলেছেন যে ঠিক আছে লেটার অফে আজকেই শুনবো। তখন তারপরে যখন পুরো ব্যাপারটা বুঝেছেন, এই সরকারের খেলা বদমাইশিটা বুঝেছেন, তখন স্বাভাবিকভাবে সেটা কালকেই অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই শুনানি হবে সেরকম একটা রায় দিয়েছেন। এবং সেই শুনানি হয়তো এই পর্বে চলছে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন। কিন্তু যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, যে খবরটা সকল মিডিয়াতে আপনারা পাবেন না, আমি খোঁজটা নিয়ে যেটুকু বুঝেছেন, অত্যন্ত নামী আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, গতকাল যখন কোর্টরুমের মধ্যে ঢুকেছেন
তখন জজ সাহেবরা পর্যন্ত মানে প্র্যাকটিক্যালি তাঁরাও শ্রদ্ধা সহ কথা বলেছেন আইনজীবী গোপাল সুব্রমণিয়ামকে এবং বলেছেন ওর জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক। সেই মানুষটি সরকারি কর্মচারীদের হয়ে লড়াইয়ের মাঠে এসছেন কাটসি সংগ্রামী যৌথ মঞ্চ। কাটসি কনফেডারেশন তাদের হয়ে লড়াইয়ে গেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিনের পর দিন সেই লড়াইটা টেনে নিয়ে গেছেন, তার সঙ্গে অ্যাসিস্ট করেছেন ফিরদৌস শামীমরা। এদিকে বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তরা, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তাঁরা কন্টিনিউয়াস দিল্লির পার্টটাকে ডিএ মামলা সংক্রান্ত দেখেছেন, সেটা আপনাদের অবহিত করেছি। এবং এর আগেও মহামান্য বিচারপতিদের ঘরেই মামলাটা শোনানো, লড়াই করার জন্য গোপাল সুব্রমণিয়ামের মতো এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, হরিশ সালভে ছাড়া দ্বিতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবীর নাম হচ্ছে গোপাল সুব্রমণিয়াম, সেই মানুষটিকে ডিএ মামলায় সংযুক্ত করা একটা অসাধ্য সাধন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত সরকারি কর্মচারীদের তরফ থেকে। যে লেটেস্ট ডেভেলপমেন্টটা আমার আপনাদের অবহিত করা দরকার, যে একটা কমন সাবমিশনের জন্য চেষ্টা হচ্ছে, যেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপাল সুব্রমণিয়াম এরা নিজেরা যৌথভাবে প্ল্যানিং করে কমন সাবমিশনটা আজকে কলকাতা হাইকোর্টে প্লেস করবেন, মাফ করবেন, সুপ্রিম কোর্টে প্লেস করবেন। এটা একটা লেটেস্ট ডেভেলপমেন্ট। আমি যখন এর সঙ্গে ভাস্করবাবুর সঙ্গে গতকাল কথা বলছিলাম, দেখলাম তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি। এটাই তো হওয়া দরকার। আমি বলছি সমস্ত যেসব যারা সরকারি কর্মচারীদের যারা উদ্যোক্তা রয়েছে, মানে হয়ে লড়াই করছেন, ফিল্ড লড়াই, তাদের সবাইকে এক ছাতার তলায় আসা দরকার এই সরকারের বিরুদ্ধে। বারবার এটা বলেছি, সংগ্রামী যৌথ মঞ্চ, তার সঙ্গে কনফেডারেশন যারা প্রথম দিন থেকে মামলাটা লড়ছেন, তো অস্বীকার করে লাভ নেই। মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা না থাকলে এই লড়াইটা শুরুই করা যেত না। আমজাদ আলী ছেড়ে চলে গেছেন, বিকাশবাবু এগিয়ে এসছেন একদম বিনা অর্থে, বিনা পারিশ্রমিকে, এমনকি দিল্লির যাওয়া আসার ভাড়াটুকু মানুষটি পর্যন্ত নেননি কনফেডারেশনের কাছ থেকে। আমি শুনেছি খবরটা, কেউ আমাকে বলেনি, কিন্তু আমি যা যা খবর সংগ্রহ করেছি আপনাদের বলছি। সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অসামান্য লড়াই দীর্ঘদিন ধরে রয়েছেন। গতকাল যখন আমি ভাস্করবাবুকে ফোন করছি, ভাস্করবাবুরা তখন বিকাশবাবুর ফ্ল্যাটে, অথচ বিকাশবাবু লড়ছেন কনফেডারেশনের হয়ে, সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে। ভাস্করবাবুদের আইনজীবী হচ্ছেন সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এবং গোপাল সুব্রমণিয়ামের মতো আন্তর্জাতিক খ্যাতনামা আইনজীবীকে তারা নিযুক্ত করেছেন, মানে এর সঙ্গে সংযুক্ত করেছেন, নিযুক্ত করেছেন বলাটা উচিত না, সংযুক্ত করেছেন। তাঁরা একসঙ্গে বসেছেন আলাপচারিতায় যে এই ডিএ মামলাটার আমাদের আর্গুমেন্টের পয়েন্টের কোন কোন জায়গাটা কমন সাবমিশনটা হওয়া দরকার, এটাই তো দরকার, নিড অফ দ্য আওয়ার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু সংগঠন সবসময় একটা ট্রেজারাস ভূমিকা নেয়, আমি তাদের নাম আর বলছি না, তারাও এক একজন মামলায় সংযুক্ত আছেন। কর্মচারী পরিষদ, সেটা তো অস্বীকার করে লাভ নেই। যারা কর্মচারী পরিষদের যারা আইনজীবী রয়েছেন, কর্মচারী পরিষদের আইনজীবীদের সমস্ত আর্থিক দায়ভার কাঁধে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানতেন কেউ? আমি জানতাম, আমি এটা নিয়ে কথা বলিনি। ভাস্করবাবু কালকে কথা বললেন যে যেসব প্রখ্যাত আইনজীবী, পাটোয়ালিয়া সাহেব রয়েছেন, বাঁশরী স্বরাজ রয়েছেন, এন্টায়ার ফাইন্যান্সিয়াল বার্ডেনটা বিয়ার করছেন। আমি যতটুকু খবর সংগ্রহ করেছি, কেউ আমাকে আলাদা করে বলেনি, ভাস্করবাবু কালকে বললেন, তখন মিলিয়ে নিলাম যে এন্টায়ার ফাইন্যান্সিয়াল বার্ডেনটা বিয়ার করছেন শুভেন্দু অধিকারী, পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলা যদি ফেভারেবল রায় আসে সরকারি কর্মচারীদের হয়ে পক্ষে, আসা উচিত অন্তত আমার মনে হয়েছে, তাহলে যে মানুষগুলোর প্রতি বাংলার মানুষের কৃতজ্ঞতা থাকা উচিত, তার মধ্যে অবশ্যই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, যিনি পাটোয়ালিয়া সাহেব, যিনি বাঁশরী স্বরাজের মতো প্রখ্যাত আইনজীবীদের দিনের পর দিন এই ডিএ মামলার সঙ্গে সংযুক্ত করার এন্টায়ার আর্থিক দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। যাকে যা ক্রেডিট তার সেটা পাওনা দেওয়া উচিত। কেউ কেউ বিকাশবাবুকে দোষ দেন, বিকাশবাবু ছিলেন বলে এই ডিএ মামলাটা, না, একদম নয়। তারা সর্বৈব মিথ্যে প্রচার করেন। আমি বলছি যে বিকাশবাবু সম্পূর্ণ কোনো রকম অর্থনৈতিক ফিজ না নিয়ে এই লড়াইটা লড়ছেন, তাকে তার প্রাপ্য ক্রেডিটটা দেবেন না। শুভেন্দু অধিকারী নিজে সরকারি কর্মচারী না হয়ে কর্মচারী পরিষদের হয়ে যে আইনজীবীদের নিযুক্ত করার আর্থিক দায়ভারটা কাঁধে তুলে নিয়েছেন, তাকে তার প্রাপ্য ক্রেডিটটা দেবেন না। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে, রাজনৈতিক সমস্ত বিরোধিতার ঊর্ধ্বে উঠে
যারা লড়াইটা করছেন তাদের পাশে স্যালুট করা উচিত। আমি যেমন স্যালুট করি সংগ্রামী যৌথ মঞ্চকে, দিনের পর দিন 920 দিনের ওপর ওই শহীদ মিনার ময়দানের তলায় বসে থাকছেন, যারা আর্থিকভাবে প্র্যাকটিক্যালি দেউলিয়া হয়ে গেছেন। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবু আমাকে বলছিলেন, বিশ্বাস করুন সন্ময়বাবু, গোপাল সুব্রমণিয়মের কনসালটেশন ফি দিয়েছি, অ্যাপিয়ারেন্স ফি দিয়েছি। এবার কালকে মানে আজকে গোপাল সুব্রমণিয়ম যে দাঁড়াচ্ছেন, তাঁর ফিস কোথা থেকে দেবো বুঝতে পারছি না। এই মুহূর্তে সমস্ত মানুষের এগিয়ে আসা উচিত, আমি বলছি এগিয়ে আসা উচিত। যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী অনেক সাহায্য করেছেন, সহযোগিতা, আর্থিক সহযোগিতা করেছেন, আরও এই ফাইনাল লড়াই, আলটিমেট লড়াইটাকে আরও একটু এক্সপেডাইট করার জন্য একটু পাশে দাঁড়ান। আমি বলছি যারা সরকারি কর্মচারী নন তাঁরাও দাঁড়ান। আমার খুব ইচ্ছে করছে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে আর্থিকভাবে দাঁড়াতে। কেন ইচ্ছে করছে থাক না, এই লড়াইটা শুধু সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নয়, এটা একটা মানবিকতার লড়াই। যে অসংখ্য 70, 80, 85, 90 বছরের বৃদ্ধা মানুষগুলো জীবনের শেষ পর্বটা চালাচ্ছেন, প্রতিদিন নজর রাখছেন এই লড়াইটা জিততে পারবো তো। সন্ময়বাবু যখন ফোনটা আসে না, বিশ্বাস করুন আমি কাঁদি, আমার চোখে জল আসে, আমার কণ্ঠ আজকে রুদ্ধ হচ্ছে। এই লড়াইটাতে প্রত্যেকটা বাঙালির লড়াই করা উচিত। একজন প্রচারক মহিলা ঠকাবেন, আমরা সবাই শুধু দেখবো হ্যাঁ লড়ুন, আমরা শুনছি না, প্রত্যেকে এগিয়ে আসুন, আসুন না। কর্মচারী ফেডারেশনকে তো অনেকে সাহায্য করেছেন, করুন। আমি বলছি সংগ্রামী যৌথ মঞ্চ যারা 920 দিন ধরে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে ওই শহীদ মিনার তলার ময়দানে বসে রয়েছেন। আমাকে একজন ইংরেজির অধ্যাপিকা পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করে বলছেন আমি কিছু অর্থ সাহায্য করতে চাই। এই লড়াইটা তো কোনো ব্যক্তিগত সাহায্য নয়, লড়াইটা তো আপনাদের অধিকারের জন্য। আমি আজকে সরাসরি লড়াই, যখন ডিএ মামলার লড়াই সুপ্রিম কোর্টে চলছে, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি এই আলটিমেট লড়াইয়ের শরিক হন, যে যেভাবে পারুন, যে যেভাবে বলুন শরিক হন। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবুর ফোন নাম্বারটা আমি উল্লেখ করে দিলাম, পারলে তাঁকে ফোন করুন, ডিএ মামলার আগে পরে ফোন করুন। নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি 10 টাকাও পান কেউ দিন, কারণ এই লড়াইটা জিততে হবে। প্রতারক মহিলার বিরুদ্ধে আমাদের প্রত্যেকের অধিকারের লড়াই। যিনি সরকারি কর্মচারী, যিনি অবসরপ্রাপ্ত কর্মচারী, যিনি সরকারি কর্মচারী নন, তাঁকেও এই লড়াইটা জেতার শরিক হতে হবে। আমি আজকে এই প্রতিবেদনে এই সময় এই পর্বে দাঁড়িয়ে সরাসরি তখন সবে মানে দেখুন, চিন্তা করুন, মানে কনফেডারেশনের যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার ঘরে ঢোকার আগে ভাস্করবাবু আমাকে এই টেলিফোনিক বাইকটা দিলেন। এই লড়াইটাই তো চাইছি দিল্লিতে, এই লড়াইটার জন্যই আজকে শুনানি হওয়ার কথা জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে। এখন হয়তো শুনানি হচ্ছে যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন। ভাস্করবাবু কি বললেন, কি আবেদন রাখলেন, শুনুন। নমস্কার ভাস্করবাবু, এই মুহূর্তে আপনি দিল্লিতে। আর সংগ্রামী যৌথ মঞ্চ, হ্যাঁ নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই লড়াইয়ে রয়েছেন গোপাল সুব্রমণিয়মের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাঁড় করিয়েছেন। এবং আদালতের সোমবার যে শুনানিটা হলো সেখানে রাজ্য সরকার প্র্যাকটিক্যালি পালানোর চেষ্টা করছিল মনে হচ্ছিল অ্যাপারেন্টলি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো সমস্তটা দিল্লিতে থেকে শুনেছেন, একটু ব্রিফ করবেন কি হলো ঘটনাটা? প্রথমে তো শুনানি শুরু হয় এবং যথারীতি যেভাবে বিগত 3 বছর ধরে রাজ্যের মুখ্য আইনজীবী অভিষেক মনু সিংজি বারবার কোর্টকে মানে বিভিন্নভাবে ইয়ে করে এমনভাবে প্রভাবিত করেছেন যাতে করে কর্মচারী তাদের অধিকারটুকু না পান, এবং সেটা একটা সাক্ষ্য হয়েছে বলতে হয়। না হলে 3 বছর ধরে এই মামলাটা এইভাবে কথা নয়, যেখানে লক্ষ কর্মচারী মানে জীবিকা জড়িয়ে আছে, তাদের বেঁচে থাকাটাও কিন্তু এটার উপর অনেকটা নির্ভরশীল। গতকালকেই আমাকে একজন ফোন করেছিলেন, তার 92 বছর বয়স, ক্যান্সারের পেশেন্ট, বললেন যে একটা কেমো নেবো, এইটার জন্য অপেক্ষা করে আছি, যদি পেতাম বাবা তাহলে কেমোটা নিতে পারেন। মানে এরকমই হয়তো বহু উপন্যাস হয়তো লেখা যেতে পারে দুঃখের কথা, এইগুলোকে কথা মানা করে আর কি। সমস্যাটা হলো যে সেইভাবে এটাকে মানে আমাদের পক্ষ থেকেও মানে সরকারি আইনজীবীরা যেভাবে চেয়েছেন তাকে প্রতিহত করার জায়গাটা আমরা সেভাবে প্রতিরোধ করতে পারি। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কর্মচারীদের ব্যাপারটাকে আরো ভালো করে তুলে ধরবো, এবং আলটিমেটলি আমরা ইয়েকে মানে নিয়োগ করেছি আমাদের পক্ষ থেকে। এই মামলাতে সংযুক্ত হয়েছেন গোপাল সুব্রমণিয়ম জি, এবং ওনার তো স্ট্যাচার সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নয়। ক্রমের আজকে ওনার যে উপস্থিতিটা দেখেছি, দেখলাম যে কোর্টের পুরো আবহাওয়াটাই বদলে গেল আর কি।
কিরকম আমরা আশাবাদী। যাই হোক, মানে তার প্রতি যে সমীহ দেখলাম সকল স্তরের মানুষের, সেটা মানে সবারই আর কি, সেটা মানে সামনে না থাকলে পরে ইয়ে করা যায় না। ভালো লাগছিল যে হ্যাঁ, এরকম ধরনের একজন মানুষকে আমরা আমাদের কর্মচারীদের পক্ষে সওয়াল করার জন্য আমরা ইয়ে করতে পেরে রাজি করাতে পেরেছি। আপনি আজকে দাদা আপনি আজকে কোর্টরুমে ছিলেন? হ্যাঁ, আমি কোর্টরুমে ছিলাম। হ্যাঁ, মানে আপনি চোখের সামনে দেখেছেন আইনজীবী গোপাল সুব্রমণিয়মের প্রতি যে শ্রদ্ধাটা সামগ্রিকভাবে কোর্টরুমের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। আমি সে খবরটা পেয়েছি। আমার মনে হলো সেই ব্যাপারটা একটুখানি আপনার কাছ থেকে জানারও, যে ওই মাপের আইনজীবী, এটা সৌভাগ্য বাংলার মানুষের যে আপনারা শেষ পর্যন্ত রাজি করিয়ে তাকে ফিজিক্যালি, ভার্চুয়ালি নয়। আমার একটা প্রথমে মনে হয়েছিল শেষ পর্যন্ত উনি ভার্চুয়ালি থাকবেন কিনা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, আর ফলত তাকে আপনারা ফিজিক্যালি প্রেজেন্ট করেছেন, এটা খুব বড় খবর। তারপর কিরকম দেখলেন আজকে কোর্টে, মানে কোর্টের মধ্যে যে সিচুয়েশনটা দেখলেন, মানে কিভাবে রাজ্য সরকার পালানোর চেষ্টা করছে? আর আরো একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে এই মামলা উনি নেওয়ার পর থেকে আমাদের কাছে এত কিছু ক্লারিফিকেশন নিয়েছেন। আমরা এক্সট্রা করে আলাদা করে ওনার সাথে কনফারেন্স করেছি, তার ফিস দিয়েছি। আজকেও কনফারেন্স হয়েছে, আগামী কালকেও কনফারেন্স হয়েছে, এবং উনি ডিটেলসে যেভাবে প্রত্যেকটা বিষয় তৈরি হচ্ছেন, মানে মানে ওনার যে এই প্রস্তুতি পর্বটা দেখার মতো, মানে শেখার মতো আর কি, আমাদের কাছেও একটা শেখার মতো। এই যে মানে সাপোর্টটা যে করবেন তার জন্য যে প্রস্তুতি পর্ব, সেটা নিয়েও ওনার যে প্রস্তুতি, সেটা মানে ইয়ে করার মতো আর কি। তা আমাদের একটা আত্মবিশ্বাসটা বাড়ছে আমাদের যে আমরা জিতবো। এবং উনি বললেন, আমাদেরকে আজকে বলেওছেন যে এই মামলা আর ইয়ে হবে না, আশা করি যে তাড়াতাড়ি দ্রুত শুনানি হয়ে আজকে হয়তো ওনার মানে আইনজীবীদের উপস্থিতিও তো একটা ফ্যাক্টর করে। সরকার যে চেষ্টা করছিল আরো 2 মাস পিছিয়ে দিতে, সেটা সফল হয়নি। হয়তো বা বলতে পারে আমাদের কর্মচারী পক্ষের যারা নাম করা আইনজীবীরা এসে পড়ে দাঁড়িয়েছেন, সেটা ধরুন গোপাল সুব্রমণিয়ম জি আছেন, বিকাশ বাবু আছেন, পাটোয়ালিয়া জি আছেন, এই সমস্ত দলের উপস্থিতি আজ একটা প্রভাব ফেলেছে, যে কারণে মানে দ্রুত শুনানি হচ্ছে, এবং জাজ বলেছেন যে পরপর শুনানি হবে এবং সেটা দ্রুত শেষ হবে। আমরা আশা করব যে এই মামলা দ্রুত মানে শুনানি শেষ হয়ে কর্মচারীরা তাদের হকের যে অধিকার, সে অধিকার পাবেন, এবং এতদিনের যে 3 বছরের প্রতি শেষ হয়। আচ্ছা, একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করছি, মানে প্র্যাকটিক্যালি গোপাল সুব্রমণিয়মের মতো অত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবীকে এই দাঁড় করানোর হিম্মতটা আপনারা কিভাবে দেখালেন? মানে এটা আমাকে অবাক করেছে বলে আমি বলছি। আসলে দেখুন, মানে মানে আপনি তো বিশাল খরচ। দেখুন, আইনজীবীকে নেওয়া মানে বিস্ফোরণের বাজেট দিতে পারছে, আশা করি সকলেরই যারা শুনছেন আইডিয়া থাকবে। একটা ব্যাপার, আমাদের মানে এত যে পয়সার অর্থে জোর আছে তা কিন্তু নয়। আজকের ফিজ মেটানোর পরে আগামীকালকে যে ফিজ, সেটা মেটাবার মতো যথেষ্ট আমার অ্যাকাউন্টে নেই। কিন্তু তাহলে বলছি, তাহলে মানে কোন বিশ্বাসে লড়ছি যে কর্মচারীরা পাশে এসে দাঁড়াবেন। কর্মচারীরা যেভাবে এতদিন থেকে লড়াইটা দিয়েছেন, রাস্তার লড়াই বলুন, আমাদের সঙ্গে দিয়েছেন, এতদিন থেকে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোকে তারা অর্থের যোগান দিয়ে লড়াইটা চালিয়ে নিয়ে গেছেন, সেই ভরসাতেই এগিয়েছি। দেখা যাক কি হয়। মানে কোনো অবস্থাতেই এই লড়াই থেকে পিছু হতে আমরা রাজি নই। তার জন্য যত দূর যেতে হয় তা যেতে রাজি আছি। এই আলটিমেট পর্যায়ের লড়াইয়ে তাহলে কি সাধারণ সরকারি কর্মচারীদের কাছ থেকে আপনারা আর্থিক সহায়তার আবেদন করছেন? হ্যাঁ, সেটা ছাড়া তো উপায়ও নয়। ধরুন, আমার মনে হয়েছে দেখুন, আমি ভাষণ করে বলেওছি যে আমাদের অ্যাকাউন্টের যা অবস্থা, তাতে কাজের ফিস দেওয়ার মতো পয়সা নেই, সুতরাং আরো হয়তো 2 দিন শুনানি চলবে। সেটা আমরা আবেদন করেছি, বিভিন্ন কর্নার থেকে সাহায্য আসছে, সেটা আরো বাড়বে। আপনাদের মাধ্যমেও আমরা সেই আবেদনটাই রাখছি যে যারা যারা শুনছেন তারা সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন, কারণ এই লড়াইটা আমাদের জিততে হবে, এবং এই সরকার আমাদেরই টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াইটা করছে, এবং এতদিন এটাকে পিছিয়ে দিয়ে আলটিমেটলি এইটাকে করেছে। আমি ধন্যবাদ দেব বাকি সমস্ত মামলাকারী সংগঠনকে, বিকাশবাবুকেও ধন্যবাদ দেব যে যেভাবে উনি নিঃস্বার্থ এই লড়াইটা চালিয়েছে, এবং তার সাথে বিরোধী দলনেতাকেও ধন্যবাদ জানাবো যে যেভাবে পাটোয়ালিয়াজিকে এতদিন থেকে উনি এতগুলো রেট গেছে, তাকে ওনাকে মানে কর্মচারীদের পক্ষে দাঁড় করানো। এই খবরটা ভাস্করবাবু খুব আলোচনা হয় না। পাটোয়ালিজি এবং আমি নামটা বোধহয় একটু উচ্চারণে ভুল করছি, যাই হোক, পাটোয়ালিয়া, তারপরে আপনার বাঁশরী স্বরাজ, এদের তো বিরোধী দলনেতা প্র্যাকটিক্যালি দাঁড় করাচ্ছেন। মানে যে সংগঠনের হয়ে দাঁড় করান না কেন, দিনের পর দিন এর বিশাল অর্থ ব্যয়টা বিরোধী দলনেতা করছেন, এটা আমি জানি বলে আপনার কাছে আমি উল্লেখ করলাম। আর দেখুন, একটা মামলাতে তো অনেক খরচাও থাকে। পাটোয়ালিয়াজিকে বিরোধী দলনেতা স্পন্সর করছেন, মানে পশ্চিমবঙ্গের কর্মচারীদের ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর তাছাড়াও ধরুন এওয়ার্ডের খরচা আছে, যাতায়াতের খরচা আছে, সেটা নিয়েও যাওয়া আসার খরচা, থাকার খরচা, কর্মচারী পরিষদের খরচা।
আর বিকাশবাবু আমি যে বিকাশবাবু নিজে আপাতত কোনো ফিস উনি এটার হ্যাঁ, জন্য বিকাশবাবু appearance এর জন্য নেন না, এটা উল্লেখ অবশ্যই করা দরকার খোলা সুতরাং মনে এটাকেও করে। আমাদের ভুলে গেলে চলবে না। এবং হ্যাঁ। হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ বলুন, ডিভিশন বেঞ্চ বলুন, সেগুলোতে আমরা যে এতদূর এসেছে সেটা হ্যাঁ, ওনার কৃতিত্বেই। বিকাশবাবু এরপর আমরা ঢুকে গেছি এই কাজটাকেই আরো সহযোগিতা করার জন্য, আরো শক্তপোক্ত করার জন্য। কারণ আমাদের মনে হয়েছিল যে কোথাও মনু সিংভি নিজের প্রভাবে এই মামলাকে শুধুমাত্র ডিলে করাটা, অন্য কিছু করছেন না, সেটা তো থাকা গেছে বলে আমরা মনে করছি আর কি। মানে মনু সিংভি আজকে তো রাকেশ দ্বিবেদীকেও দাঁড় করিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার, হ্যাঁ, যে কোনোভাবে যাতে মামলাটাকে পিছনো যায়, তার নানান কায়দা 2 মাসের পিছনো টেকনিক এগুলো করছেন। আমার আপনার একদম। কাছে আপনার কাছে ভাস্করবাবু একটা কথা, সেটা হচ্ছে দেখুন, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত অসংখ্য সরকারি কর্মচারীদের কাছে তো আপনারা আবেদন করছেন, মানে প্র্যাকটিক্যালি বিকাশবাবু যখন অন্যদিকে প্র্যাকটিক্যালি ফ্রিতে লড়ছেন বাংলার মানুষ হিসেবে, এটা অবশ্যই যখন ধন্যবাদ পাওনা। যেমন ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি কর্মচারী পরিষদের 2 জন আইনজীবী 3 জন আইনজীবীকে তার সমস্ত আর্থিক দায়ভারটা বহন করছেন, পাটোয়ালিয়া সাহেব, মাসরি স্বরাজ এবং অন্যান্যদের। একই সঙ্গে আপনারা যে লড়াইটা লড়ছেন এবং সেই লড়াইয়ের পেছনে একটা বিশাল অর্থনৈতিক দায়ভার, আমার খালি বারবার প্রশ্ন জাগে মনে, শুধু সরকারি কর্মচারী না, শুধু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নয়, এই বাংলার যারা ভালো চান, অর্থনৈতিকভাবে যারা একটুখানি সাউন্ড পজিশন আছেন, তারাও যদি সাহায্যের হাত বাড়ান, এটাও আমার অনুরোধ থাকবে তাদের কাছে আপনার এই বক্তব্যের সঙ্গে আপনার সঙ্গে আলোচনায়, যে অন্তত এই মুহূর্তে। আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আমাকে মিসেস একটা স্ক্রিনশট পাঠালো যে একজন সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কেন্দ্রীয় সরকারের কর্মচারী, আচ্ছা। হ্যাঁ, তা তিনি পাঠিয়েছেন যে লড়াইটা তোমাদেরকে করতে হবে। এবং এই লড়াইয়ের আরেকটা দিক দাদা আমি অন্তত দেখি, আমার সেটা হলো যে এই সরকার যেভাবে মানে সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত আইনি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, হুম, আমাদের লড়াইটা, এই লড়াইও আমরা লড়ছি যে এই সরকারকে অন্তত একটা জানান দেওয়া যে কোথাও না কোথাও তোমাকে আইনের কাছে বাধা পড়তেই হবে। ঠিক। কর্মচারীরা যদি এই লড়াইটা জেতে, তাহলে এই সরকারকে অন্তত আইন মানার পথে অন্তত ফেরানো যাবে, যেটা সমগ্র রাজ্যবাসীর ক্ষেত্রে উপকার হবে। আর এই অর্থ যদি কর্মচারীদের বা পেনশনারদের হাতে আসে, এই অর্থটা কিন্তু খুব অচিরেই আবার মার্কেটেই ঘুরে আসবে। পশ্চিমবঙ্গের মার্কেটে এটা একটা নতুন করে আর্থিক প্রাণ সঞ্চার করবে বলে আমরা মনে করছি। আমার খুব ইচ্ছে ছিল ভাস্করবাবু, আপনাকে বলি, আমার খুব ইচ্ছে ছিল, আমি যদিও সরকারি কর্মচারী নয়, তবু আর্থিকভাবে আপনাদের পাশে দাঁড়ানোর ভবিষ্যতে ইচ্ছা রইল। এই মুহূর্তে একটু কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি, কিন্তু তার সত্ত্বেও আপনাকে বলছি, এই যে অসামান্য লড়াইটা আপনারা দিনের পর দিন রোদ জল বৃষ্টি উপেক্ষা করে ওই শহীদ মিনার ময়দানের তলায় লড়ছেন, আমি আবারও আপনার সঙ্গে কথোপকথনে অনুরোধ করছি যে যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, অন্তত এই আলটিমেট লড়াইটা একটু পাশে দাঁড়ান সংগ্রামী যৌথ মঞ্চে। এবং অবশ্যই মানে আমি বলছি যে যদি অন্য কোনো সংগঠন করে তাদের পাশেও দাঁড়ান, কিন্তু পাশাপাশি আমি বলছি সরকারি কর্মচারীদের বাইরেও যারা অসংখ্য মানুষ আছেন তাদেরও এগিয়ে আসা উচিত, কারণ এটা ভবিষ্যতে স্ট্রাকচার দাঁড়িয়ে থাকছে আপনাদের এই লড়াইয়ের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু, এত ব্যস্ততার মধ্যেও আপনি দিল্লি থেকে আমাদের ফোন ধরলেন। আপনার সঙ্গে পরবর্তীকালে আবার আমি যোগাযোগ করব। দেখা যাক, একটা অনন্ত প্রত্যাশা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। ভালো থাকবেন ভাস্করবাবু, লড়াই দীর্ঘজীবী হোক।